সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের দীর্ঘদিন ধরে আমার বিভিন্ন কর্মব্যস্ততার জন্য আমি রসায়নের এই চ্যানেলে কোনো আলোচনা করতে পারিনি। আজকে দীর্ঘদিন পর, প্রায় 1 মাস পর, আজকে একটা নতুন আলোচনা নিয়ে তোমাদের সামনে এসেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো তোমাদের খুবই কাজে লাগবে। এই প্রশ্নগুলো হচ্ছে রসায়ন প্রথম পত্রের বিভিন্ন অধ্যায় থেকে সংগ্রহ করা ইন্টারমিডিয়েট লেভেলে শিক্ষার্থীদের জন্য উপযোগী। কাজেই তোমরা যদি এগুলো ক্রমান্বয়ে ধারণ করতে পারো, তাহলে আমার মনে হয় খুবই উপকৃত হবে। এবং একটা প্রশ্ন, এই এমসিকিউ গুলো, একটি প্রশ্ন মনে রাখার পিছনে আরো কিছু তোমরা প্র্যাকটিস করবে। তাহলে এখানে ব্ল্যাকবোর্ডে 10টি প্রশ্ন আছে, এখান থেকে তোমরা এক একটা প্রশ্নের পিছনে 5টা করে যদি উদ্ধার করো, তাহলে 50টা হয়ে যাবে। শুধু বুঝে পড়তে হবে, হুবহু এইগুলি অ্যাসপেক্টে বলা যাবে না। যেমন প্রথম প্রশ্নটা আছে, আয়নীকরণ বিভবের মৌলের মধ্যে যখন আয়নীকরণ বিভব হয়, তখন ইলেকট্রন অপসারণ করতে শক্তির প্রয়োজন হয় না নির্গত হয়? সেখানে শক্তির প্রয়োজন হয়। তার মানে মৌলটা বাহিরের কক্ষপথে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, ওইটা হলো আয়নীকরণ শক্তি বা বিভব। এখন এটার পর আরো প্রশ্ন আসতে পারে, আয়নীকরণ বিভবের পর মৌলটি কি চার্জে চার্জিত হয়? ধনাত্মক চার্জে চার্জিত হয়। এর উপর আরো প্রশ্ন থাকতে পারে, মৌলটির কি অবস্থায় আয়নীকরণ ঘটে? গ্যাসীয় অবস্থায়। আবার এর মধ্যে প্রশ্ন থাকতে পারে, ইলেকট্রনটি কোন স্তর থেকে অপসারণ হয়? বাহিরের শক্তি স্তর থেকে। এর মধ্যে আরো প্রশ্ন থাকতে পারে, আয়নীকরণ বিভবে প্রথম আয়নীকরণ শক্তি বেশি লাগে না দ্বিতীয় আয়নীকরণের শক্তি বেশি লাগে? দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি লাগে। তাহলে এটার উপর দিয়ে কতগুলো প্রশ্ন তোমরা তৈরি করতে পারলে। এখানে শুধু আমি লিখছি, আয়নীকরণ বিভবে মৌলের শক্তির প্রয়োজন হয়। ওখানে তো অপশন থাকতে পারে, নির্গত হয়, শোষণ হয়, তাপহারি, তাপ উৎপাদী বিক্রিয়া ইত্যাদি থাকতে পারে। এটা যেহেতু শক্তির প্রয়োজন হয়, তাহলে এটা হলো তাপহারি বিক্রিয়া। তাহলে এটার উপর যে কমপক্ষে 10টি প্রশ্ন তোমরা আবিষ্কার করতে পারো। এখানে শুধু আমি দিয়েছি আয়নীকরণ বিভবে শক্তির প্রয়োজন হয়। মৌলটি কোন ধরনের চার্জে? ধনাত্মক চার্জে। ইলেকট্রনটা কোথা থেকে যায়? বাইরের শক্তি স্তরে। কি অবস্থায় আয়নীকরণ বিভব ঘটে? গ্যাসীয় অবস্থায়। এবং প্রথম আয়নীকরণ চেয়ে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি না কম? বেশি লাগে দ্বিতীয় আয়নীকরণে। এই যে একটার উপর নির্ভর করে অনেকগুলো প্রশ্ন তোমরা এখানে তৈরি করতে পারবে। যাই হোক, এবার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, কার্বন কার্বন ত্রিবন্ধন, ট্রিপল বন্ড, এই যোগে সংকরণ ঘটে sp। এটা থাকতে পারে, অ্যালকাইনে কি ধরনের সংকরণ ঘটে? প্রোপাইন বা বিউটাইনে কি ধরনের সংকরণ ঘটে? কার্বন কার্বন ত্রিবন্ধন হলে কোন ধরনের সংকরণ ঘটে? কার্বনের সংকরণের মধ্যে ত্রিবন্ধনে কোন সংকরণ আছে? sp সংকরণ। আবার থাকতে পারে, sp সংকরণে বন্ধন কোণ কত? 180 ডিগ্রি। এটা জিওমেট্রিক্যাল শেপ কোনটি? সরল রৈখিক। তাহলে এইটার উপর যে কতগুলো প্রশ্ন হইল। অ্যালকাইন গুলো sp সংকরণ ঘটে, sp সংকরণের জন্য
জিওমেট্রিক্যাল শেপ হচ্ছে লিনিয়ার এবং সেখানে বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি। কার্বন কার্বন ত্রিবন্ধনের মধ্যে যে সংকরণ ঘটে সেটা হলো sp। sp সংকরণে কয় ধরনের সংকরণ? দুই ধরনের, একটা s একটা p মিশ্রিত হয়ে কয়টা সংকরণ উৎপন্ন করবে? দুটি, sp। এই যে এই যৌগটার উপরে তোমরা কমপক্ষে 5টি প্রশ্ন উদ্ধার করতে যদি পারো তবেই তোমাদের পড়াটা সার্থক হবে। এবার 3 নম্বর প্রশ্ন, খাদ্যদ্রব্য যে পচন ঘটে এটা অন্যতম কারণ হলো অক্সিজেনের উপস্থিতি। আবার বলতে পারে জারণ ঘটলে কি হয়? খাদ্যদ্রব্যে পচন ঘটে। খাদ্যদ্রব্যে নাইট্রোজেন পারঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন ইত্যাদির মধ্যে কোনটি পচনের সহায়ক? সেটা অক্সিজেন। আবার বলতে পারে খাদ্যদ্রব্যে পচনের সময় কি বিক্রিয়া ঘটে? জারণ বিক্রিয়া ঘটে। এবং চর্বি মুক্ত খাদ্যদ্রব্য রাখতে হয়। এইভাবে অনেকগুলো প্রশ্ন এখান থেকে তোমরা সৃষ্টি করতে পারবে। এবার 4 নম্বর প্রশ্নটা, C6H12O6 এটা বিক্রিয়া করে হইল ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড, 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু ইথানল। এই উৎপাদ বিক্রিয়াটির অ্যাটম ইকোনমি কত? অ্যাটম ইকোনমি বাহির করার জন্য এটা একটা শিল্প রসায়নের একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তাই অ্যাটম ইকোনমি বের করার জন্য উৎপাদ পদার্থগুলোর মোল সংখ্যা এবং তার পারমাণবিক ভর দিয়ে গুণ করে যোগ করতে হবে, ওকে ভাগ দিতে হবে পারমাণবিক ভর দিয়ে, তাহলেই অ্যাটম ইকোনমি পাওয়া যাবে। এটা গ্রিন কেমিস্ট্রি বা রসায়ন শাস্ত্রের, রসায়ন বিজ্ঞানের রাসায়নিক পরিবর্তনের প্রথম আলোচনাটা আছে। অর্থাৎ সবুজ রসায়ন, গ্রিন কেমিস্ট্রির একটা অন্যতম ফ্যাক্টর হইল অ্যাটম ইকোনমি। অ্যাটম ইকোনমির সাহায্যে শিল্পে কোন পদার্থ উৎপাদনে কিভাবে লাভ করা যাবে, কতটুকু উৎপন্ন পদার্থ হবে, এই সম্পর্কে ধারণা পাওয়া যায়। সেটা নামই হলো অ্যাটম ইকোনমি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা উৎপাদের পারমাণবিক ভরকে পারমাণবিক সংখ্যা দিয়ে গুণ করে, কতগুলো অণু হলো তার গুণ করে যোগ করে তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে এবং তৎসঙ্গে 100% বাইর করতে হবে। এটা হলো অ্যাটম ইকোনমি, খুবই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এটা উৎপাদের সঙ্গে রিলেটেড। এটা কিসের জন্য দরকার? শিল্পে, রসায়ন শিল্পে বা কারখানাতে উৎপাদ পদার্থগুলোর উৎপন্ন লাভজনক হবে কিনা এটা হিসাবের জন্য এই অ্যাটম ইকোনমি খুবই দরকার। এবার পরবর্তী প্রশ্ন হলো, এবং এই অ্যাটম ইকোনমি এই বিক্রিয়াটার জন্য 50.11% এই বিক্রিয়াটা হিসাব করে পাওয়া গেছে 50.11%, অর্থাৎ 50.11%। 5 নম্বর, ফুটন্ত পানির পিএইচ কত? সেটা হলো 7। আবার থাকতে পারে 25 ডিগ্রি তাপমাত্রায় পানি, বিশুদ্ধ পানির পিএইচ কত? সেটাও 7। নিরপেক্ষ পিএইচ এর মান কত? সেটা হলো 7। এইভাবে এই পিএইচ বলতে কি বুঝো, পিএইচ স্কেল কি, এটার উপর দিয়ে অনেকগুলো প্রশ্ন তোমরা পাইতে পারো। এবার নেক্সট প্রশ্ন, কোনটি অম্লীয় বাফার? সেটা হলো সোডিয়াম ইথানয়েড এবং ইথায়োনিক অ্যাসিড। বাফার দ্রবণ হইল
কোন দুর্বল অ্যাসিড, ওই দুর্বল অ্যাসিডের শক্তিশালী ক্ষারের লবণ, অথবা শক্তিশালী ক্ষার ওই ক্ষারের, অথবা দুর্বল ক্ষার ওই ক্ষারের শক্তিশালী অ্যাসিড দিয়ে তার লবণ। যেমন এখানে ইথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, আর সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল একটা শক্তিশালী ক্ষার। তাহলে দুর্বল অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার বিক্রিয়া করে হয়েছে সোডিয়াম ইথানেট, তৎসঙ্গে মিশ্রিত করা হয়েছে দুর্বল অ্যাসিড। অর্থাৎ দুর্বল অ্যাসিড এবং ওই দুর্বল অ্যাসিডের শক্তিশালী ক্ষারের সমন্বয়ে লবণ, এর মিশ্রণকে বলা হবে অম্লীয় ক্ষার। ঠিক তেমনি দুর্বল অম্ল যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এর লবণ শক্তিশালী ক্ষার দ্বারা, অ্যাসিড দ্বারা অ্যামোনিয়াম ক্লোরাইড, এর মিশ্রণটা হবে ক্ষারীয় বাফার। তাহলে এটা এখানে সোডিয়াম ইথানেট এবং ইথানোয়িক অ্যাসিড, এটা হলো অম্লীয় বাফার। অম্লীয় বাফারের জন্য দুর্বল থাকবে অ্যাসিড, ক্ষারীয় বাফারের জন্য দুর্বল থাকবে ক্ষার। এই গেল এই প্রশ্নটির উত্তর। 7 নম্বর, বোর পরমাণু মডেলে নিম্ন শক্তি স্তর হতে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন গমন করলে শক্তির শোষণ ঘটে। অর্থাৎ E2 - E1 is equal to del E equal to h mu, যেটা বোরের প্রথম মতবাদ। তাহলে শক্তির শোষণ ঘটবে, del E সমান h mu হবে, সেটাই হবে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করলে শক্তি শোষণ ঘটে। আবার থাকতে পারে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন ধাপান্তর হলে, পড়ে গেলে সেখানে বিকিরণ ঘটবে, রেডিয়েশন হবে, এটা অ্যাবজর্পশন হবে, ওটা রেডিয়েশন হবে। তারপরে AX3 এর KSP হলো 27 ইন্টু S⁴, এর গুণাঙ্ক, দ্রাব্যতার গুণাঙ্ক হলো 27 S⁴ AsX3। ক্যান্সার আক্রান্ত কোন রশ্মি দ্বারা হয়? আইআর রশ্মি দ্বারা। আইআর রশ্মি ক্যান্সার আক্রান্তের জন্য ব্যবহৃত হয়। তোমাদের সকলকেই ধন্যবাদ।